পৃথিবীতে অনেক প্রেমের গল্প আছে। মানে খালি প্রেম বললে চলবে না, বিভিন্ন ধরনের নানাবিধ আকারে, নানাবিধ ইঙ্গিত, আচরণ, ভাব, ভালোবাসা, এই সব কিছুর সংমিশ্রণে যে বিচিত্র একটা অনুভূতির জন্ম হয়, তাকে খালি ওই ছোট্ট একটা শব্দে ব্যক্ত করা বড্ড কঠিন। তাই কখনো সেটা কবিতা হয়ে যায়, বা গল্প হয়, বা সিনেমা বা গান হয়ে চলে আসে জনসমক্ষে। কিন্তু যেটা ওতপ্রোতভাবে এই সমস্ত প্রেমের গল্পের সঙ্গে জড়িয়ে আছে, সেটা হচ্ছে ট্র্যাজেডি। এবার মনে হতেই পারে, আরে এখনো তো নায়ক নায়িকারা ঠিক করে কথাই বলে উঠতে পারলো না, এর মধ্যেই ট্র্যাজেডি? আরে সেটাই তো, এখনো ঠিক করে কথাই বলে উঠতে পারলো না, তাহলে আর ব্যঙ্গমা ব্যঙ্গমে হয়ে উঠবে কবে? এই তো 3 মাসের রিহার্সাল, তারপর শো, ব্যাস যে যার বাড়ি। আরে একটু তো সাহস করতে হবে, একটু দেখা করতে হবে, একটু হাসতে হবে, চা খাবে কিনা জানতে হবে। তা না বলদের মতো ঘরের এক কোণ থেকে আর এক কোণ চোখাচোখি করেই খেলা শেষ। আর রিহার্সাল শেষ হতে না হতেই কি যে এত সখীদের ভিড়ে নায়িকা হারিয়ে যায়, নায়ক বেচারা রোজই পারফিউমের উগ্র গন্ধ শুঁকতে শুঁকতে বাড়ি যায় একা। জাগে, আজ হচ্ছে আমাদের গল্পের একটা বিশেষ দিন। আজ আমাদের জয়সিংহ আর অপর্ণা ডায়লগ বলতে বলতে প্রথমবার হাত ধরেছে। মানে হাত ধরার কথা কেউ বলেনি, বাপ্পাদাও একবারও বলেনি হাত ধরতে, কিন্তু আঙুলে আঙুল লেগে গিয়েছে। সঙ্গে সঙ্গেই দুজনে চমকে উঠে দূরে সরে যায়নি, বরং আমাদের নায়িকা এবার হাতটা ধরেছে অভিকের। অভিকের বুকের ভেতর তখন কি যেন একটা হতে শুরু করেছে। এই যে অদ্ভুত একটা টেনশন ওদের দুজনের মধ্যে, সেটা রোহিণী অনুভব করে কি না এতদিনও জানতো না, কিন্তু এই মুহূর্তে যেন ইলেকট্রিক শকের মতো সেই অনুভূতিটা ওর ভেতরটাকে আঘাত করল। জয়সিংহ, তুমি বুঝি খুব একা? জয়সিংহ তখন ফিরে গিয়েছে কয়েক বছর আগে, যখন প্রথম উত্তরায় এসেছিল। হাফ প্যান্ট থেকে সবে ফুল প্যান্টে উঠেছে। ছোট্ট বলে সবাই খুব আদর করত তখন। সেই সময়ে আরেকজন স্কার্ট পরা ছোট্ট মানুষের সঙ্গে তার বেশ সুন্দর একটা বন্ধুত্ব হয়। সবে তখন মাধ্যমিক দেবে, এমন সময় এই বন্ধুর সঙ্গে সে ভালোই ঘনিষ্ঠ হয়ে ওঠে। উত্তরায় তখন সবাই দুজনের নাম একসঙ্গে বলতো, অভিক ঐশ্বর্য। বেশ একটা ছন্দ আছে না? থাকবে নাই বা কেন, দুজনের ওই মিষ্টি খেলার ছলে প্রেমিক প্রেমিকা হয়ে যাওয়াটা বেশ একটা হট টপিক ছিল। অবশ্য দুজনের কেউই কখনো তাকে প্রেম বলেনি, বরং দূর কি যে বলো, ও তো শুধু বন্ধু, এই বলেই কাটিয়ে দিয়েছে। কিন্তু সবাই জানতো যে তাদের কিছু না কিছু একটা হবে, কিন্তু সেটা যে প্রেম না হয়ে একেবারে জন্মের মতো আড়ি হয়ে যাবে, সেটা বোধহয় কেউই ভাবেনি। অভিক উত্তরার বরাবরের ক্যাসনোভা, মাঝে মধ্যেই দরদ ভরা অভিকদা ডাকটা তাকে ভালোই শুনতে হয়, এবং অভিক সেটা বেশ পছন্দ করে। বেশ একটা ছোটখাটো সেলিব্রিটি মার্কা ব্যাপার। আর উত্তরায় মহিলা সঙ্গতের অভাব তার কখনোই হয়নি। তাই বেশ একটা সুন্দর স্নিগ্ধ স্নিগ্ধ ব্যাপারের মধ্যেই একদিন উত্তরার পেছনের গলিতে কোনো এক ইপ্সিতার সাথে সে ঘুরে বেড়াচ্ছে। সে আবার অভিজ্ঞতা বলতে অজ্ঞান, সবে ভর্তি হয়েছে উত্তরায়। এমন সময়ে অভিজ্ঞতার কারিজমায় একেবারে ধরাশায়ী হয়ে গিয়েছে। আর সেই সময়ই দুজনকে একসঙ্গে দেখে ফেলেছে ঐশ্বর্য। এবার আপনাদের মাথায় প্রশ্ন আসতেই পারে যে এরা তো প্রেমই করে না, শুধু বন্ধু, তাহলে সমস্যা কোথায়? কিন্তু জীবন এত সহজ হলে তো এখনো বিরাট কোহলি প্রত্যেকটা বলেই 6 মারত। কিন্তু সব বল কি আর ব্যাটের মাঝখানে লাগে? নাকি সব শট ফিল্ডারের নাগাল পেরিয়ে বাউন্ডারি অবধি পৌঁছে যায়? অগত্যা শুরু হলো রেশারেশি।
কিছুদিনের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ, এক দুদিন রাস্তার মাঝখানে চূড়ান্ত চিৎকার চেঁচামেচি, ঐশ্বর্যর উত্তরা ছেড়ে চলে যাওয়া, সে এক বিচ্ছিরি ব্যাপার। অভিকেরও তেমনই ইগো। গাধা তখনই বলে দে না যে তোকেই পছন্দ, রাগ করিস না, যাস না, ইত্যাদি ইত্যাদি। তখন রাগ দেখিয়ে কথা বলেনি। আর তারপর থেকে যত দেরি করেছে, ফোন করাটা ততটাই কঠিন হয়ে গেছে। একসময় দুজনের মধ্যে কথা থামতে থামতে এখন সেখানে নিস্তব্ধতা ছাড়া আর কিচ্ছু নেই। ঐশ্বর্যকে এখনো মাঝে মধ্যে বাপ্পাদা উত্তরায় ডাকেন গান গাওয়ার জন্য। ব্যাস, শুরু হয়ে যায় ফিস ফিস, অনেক গুজব শোনা যায়। তখন অভিক নিজেকে সরিয়ে নেয় সেখান থেকে। ঐশ্বর্যের চলে যাওয়াটা ভীষণভাবে একা করে দিয়েছিল ওকে। বেশ কিছু মাস উত্তরায় যায়নি। তারপর বাপ্পাদা না থাকলে হয়তো কোনোদিন আর আসতও না। এই যে, কোথায় মন তোমার? বাপ্পাদার গলায় ঘোর ভাঙল অভিকের। এক ঘর লোকের সামনে সে বোকার মতো দাঁড়িয়ে আছে। রোহিণীর হাতটা ধরে আছে তখনও। অপ্রস্তুত হয়ে হাত ছেড়ে একটু সরে গিয়ে দাঁড়ালো অভিক। খুব চেষ্টা করেও সেদিন অভিনয় আর মন দিতে পারল না। বাপ্পাদার কাছে ঝাড় খেয়ে আর বাকিদের রিহার্সালের 12টা বাজিয়ে যখন 9টা নাগাদ অভিক উত্তরা থেকে বেরোলো, তখন আকাশটা মেঘ জমে জমে লাল হয়ে গিয়েছে। কাজলদার চায়ের দোকানটা বন্ধ। গলির মুখের দোকানটায় গিয়ে দাঁড়ালো অভিক। যেদিন শেষ দেখা হয়েছিল ঐশ্বর্যর সাথে, সেই দিনও এই দোকানটায় দাঁড়িয়েছিল ওরা। তখনও যদি অভিক বলে দিত, তখন বললে কিচ্ছু হতো না। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অভিক আমাদের ততদিনে বড় হয়েছে, আর মেল ইগো তখন আকাশচুম্বী। তাই সেই ক্ষতিপূরণ হিসেবেই ওই দিন বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরেছিল। বলিউড হলে হয়তো ঐশ্বর্য উড়ে এসে ছাতা নিয়ে পাশে দাঁড়াতো, কিন্তু এখানে কিঞ্চিত নিউমোনিয়া আর পরের দিন পরীক্ষা মিস করা ছাড়া খুব একটা কিছু হয়নি। কিন্তু আজকে অভিকের মনটা বেশ ভারী লাগছে। মনে হচ্ছে বেশ কিছু বছর পুরনো একটা বোঝা কোত্থেকে এসে ওর কাঁধে জাঁকিয়ে বসেছে। সোজা হয়ে দাঁড়াতে গেলে পিঠে বেশ যন্ত্রণা হচ্ছে। ঐশ্বর্যর চ্যাটটা খুলে একটা কেমন আছিস টাইপ করলো প্রায় 5 মিনিট ধরে। তারপর আর পাঠালো না। গত কয়েক মাসে 3-4 বার মেসেজ করলেও কোনো উত্তর দেয়নি ঐশ্বর্য। তাই অভিকও এবার আর লিখল না। চাটা শেষ করে টাকা দিতে যাবে, হঠাৎ পেছন থেকে কে একটা বলে উঠল, লাইটার আছে? অবশ্য কে একটা নয়, অভিক ভালো করেই বুঝেছে এটা কে। তীব্র তুষারপাতের মধ্যে কিঞ্চিত আগুনের ছোঁয়া। অবশ্য লাইটার তার কাছে নেই, তাই দোকানের থেকে দেশলাই চেয়ে রোহিণীর দিকে এগিয়ে দিল অভিক। এখন একটু সোজা হয়েই দাঁড়িয়েছে সে। রোহিণী সিগারেট ধরিয়ে একটু হেসে দেশলাইয়ের প্যাকেটটা ফেরত দিয়ে দিল। আজ কি হয়েছিল তোমার? বলে উঠল রোহিণী। হঠাৎ ওরকম অন্যমনস্ক হয়ে গিয়েছিলে? ভালোই তো চলছিল। অভিক বলল, এটা কৈফিয়ত চাওয়া হচ্ছে না চিন্তিত হয়ে প্রশ্ন করা হচ্ছে সেটা জানতে পারি? ধরে নাও দুটোই। আমার হাত ধরে যদি স্টেজে এমন ভেবলে যাও তাহলে তো মুশকিল, তাই না? সে চিন্তা তোমাকে করতে হবে না। অভিককে আপাদমস্তক মেপে নিয়ে রোহিণী বলল, তা অবশ্য ঠিক। অভিক রায় বলে কথা, উত্তরার সেলিব্রিটি, তোমার আর কিসে স্টেজ ফ্রাইট? পেছনে লাগা হচ্ছে। চায়ের ভাঁড়টা ফেলে বলল অভিক। আর এইসব বাদ দাও না, কি হয়েছিল বললে না তো? বলে উঠল রোহিণী। আরে এমন কিছু নয়, সে না হয়। এই, তোমার চা খাওয়া হয়ে গেলে একটু হাঁটবে? এখানটা তেমন ভালো লাগছে না। কেমন যেন নির্বিকার ভাবে বলল রোহিণী। অভিকের অবশ্য আইডিয়াটা ভালোই লেগেছে। সে যেতেই পারি, আমার আপত্তি নেই, কিন্তু বৃষ্টি নামবে মনে হচ্ছে। ছাতা আছে? হ্যাঁ, সে আছে, চলো।
বলে দুজন এগোলো উত্তরা পেরিয়ে গলির ভেতর দিকে। উত্তরার পেছন দিকটায় অনেকগুলো পরপর সুন্দর গলি আছে। অনেক পুরনো পাড়া তো, তাই সব মিলিয়ে বেশ একটা এস্থেটিক ব্যাপার আছে এই দিকটায়। সঙ্গে রাস্তার হলুদ আলো, আকাশের লালচে ভাব, বৃষ্টির প্রতিশ্রুতি, সঙ্গে মেঘের ফাঁক থেকে উকি দেওয়া এক টুকরো চাঁদ। ক্যানভাসটা ভাবতে পারছেন?